কোমল, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে মেনে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। জাস্ট একটা রাত কাটাতে হবে আমাদের সাথে, ব্যাস আর কিচ্ছু যাচ্ছে না। বাঙালি যুবকটির অসৎ প্রস্তাবেতে প্রচন্ড বিস্মিত হলো, কিন্তু তার বিস্ময়ের মাত্রা তার ক্রোধের মাত্রাকে ছাড়াতে পারল না। বান্ধবী লিসার বাসায় বার্থডে পার্টি শেষ করে ফাড়ি ফিরছিল তে। এর মাঝে হঠাৎ একটি বাঙালি ও একটি ইতালি যুবক এসে তার পথ আঁকড়ে ধরে। তাকে দিয়ে বসে একসাথে রাত কাটানোর বাজে প্রস্তাব। আপনার সাহস কি করে হলো আমাকে এমন প্রস্তাব দেওয়ার? যুবকটি দাঁত বের করে বিশ্রীভাবে হাসলো। ইতালি যুবকটি এই একই ভঙ্গিতে হাসলো। দুজনের উদ্দেশ্য একই, আজকে রাতে এই মেয়েটার সাথে কাটিয়ে দেওয়া। এদের সাহসের কি দেখলে তুমি? চলো আমাদের সাথে, শুধু একটা রাতেরই তো ব্যাপার। আজ রাতের বিনিময়ে তুমি যা চাইবে তাই দেওয়ার চেষ্টা করবো আমরা। ঘৃণাপূর্ণ চাউনিতে চেয়ে যুবকটিকে উদ্দেশ্য করে বলল, বাঙালি হিসেবে অ্যাটলিস্ট ভদ্রতামূলক আচরণ করা উচিত ছিল আপনার, কিন্তু নর্দমাকৃতদের এটা বোঝাবে কে? বলেতে যেতে নিলে একজন ওর হাত চেপে ধরে। মুহূর্তে যে যুবকটির হাত ঘুরিয়ে নিজের হাত ছড়িয়ে নিল এবং যুবকটিকে কিছু বুঝে ওঠার পূর্বে সে পাহাড়ে যুবকটির প্রসঙ্গে লাঠি দিয়ে তাকে ধরাশায়ী করে ফেললো। তার বিস্মিত নয় রেখে দিকে চেয়ে রইল। এই সুযোগেতে ওখান থেকে পালিয়ে আসলো। তোকে স্বাধীনতা দিয়েছি, এর মানে এই নয় যে তুই এত রাত করে বাসায় ফিরবি, তাও আবার একা। তোর সাহস কি করে হলো বুদুল? মিস্টার কাইমির্সা রসনালে পরে নয়ে পড়া পাতা নিয়ে গেছে দিয়ে। তার সামনে রাজিকো ঝাঁসের একটা সোফায় পায়ের পর পা তুলে বসে আছে মিস্টার কাইমির্সা। তার পাশে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির বড় ছেলে মিনিয়ঙ্গি চৌধুরী শুভা। অনেকদিন একা হাঁটে না, আজ খুব ইচ্ছে করছিল, এর কারণেই ইচ্ছেটাকে সময় সুযোগ বুঝে ব্যবহার করতে হয়। এটা শিখবি কবে তুই? তে পুনরায় আত্মপক্ষে কিছু বলতে যাবে, কিন্তু এই পূর্বের সুখা নিতান্ত দুষ্টুমি ছলে বলল, পুতুলকে একটু টাইট দিতে হবে কালো চান, তবে যদি ওর দুরন্তপনা কমে। সুখা ভাইয়া, তুমি বেশি বলছো কিন্তু। কিসের দুরন্তপনা করলাম আমি? সুখা ঠিক বলেছে, তোকে একটু টাইট দেওয়া খুব জরুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চেঁচে উঠে বলল, আমি যথেষ্ট ভালো আছি আপু, আর তুমি আমাকে সেফ প্রোটেকশনের জন্য যা যা শেখা দরকার সব শিখিয়েছো। আজ কার্ডের ছোট একটা স্টেপ নিয়ে ওদেরকে হারিয়ে এসেছি, তারপরে তো চিন্তা করো কেন? কাইমির্জা মেয়ের ক্রোধের মুখে পড়ে কিছুটা নরম হলেন, বললেন, কিন্তু পুতুল, আজ ছোট একটা পরিস্থিতিতে দুজন মানুষের সামনে পড়েছিলি, এই জন্যে কার্ডে দুটো স্টেপ অ্যাপ্লাই করে পার পেয়ে গিয়েছিস। কিন্তু ভবিষ্যতে যদি বাবার কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই তার রুম থেকে বেরিয়ে গেল। কাইমির্জা কিছুক্ষণের জন্য চিন্তার সাগরে ডুব দিলেন, অথবা সুগাকে বললেন, সুগা, ছেলে দুটোর খোঁজ করো। মুহূর্তে সুগা বাধ্য ছেলে নাই বলে উঠল, আচ্ছা খালু যান। মিস্টার জিয়ন জাংকুক রাইট? কিঞ্চিত কপাল নিয়ে ক্ষীণ সন্দেহ সুরে বললেন মিস্টার কাইমির্জা। সি। ড্রয়িং রুমের দামি সবাই বসে আছেন মিস্টার কাইমির্জা। বয়স তার 55 ছুঁই। মাথার চুল গায়ে দাঁড়িয়ে বেশ ভালোই পাক ধরেছে। কোরিয়ার স্বনামধন্য ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন। স্ত্রী বাইলু মির্জা, একটি মেয়ে তেয়ং মির্জা ও 12 বছরের একটি ছেলে বোগম মির্জা। বাইলুর বড় বোনের শেষ চিহ্ন সুগা চৌধুরীকে নিয়ে তার সংসার জীবন। জাংকুক মিস্টার কাইমির্জার দিকে কৃত্রিম হাসি দিয়ে তাকিয়ে আছে। পড়ালেখা সব কমপ্লিট, তাই তো? জি স্যার। আরে এখনই স্যার বলছো কেন? আগে আমাদের কোম্পানিতে জয়েন হয়ে নাও, তারপর এসব স্যারটা ডাকবে। জাংকুক প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হেসে চুপটি করে বসে রইল। এই ফাঁকে তাকে এক নজরে দেখলেন মিস্টার কাইমির্জা। ছেলেটি দেখতে ভীষণ সুন্দর, মাথায় স্বাভাবিক ছাটের কালো কালো চুল, ফর্সা মুখশ্রীতে কোনো পুরুষ চোখে সম্মোহিত দুচেরা চোখ। সে দু চোখের গভীরতা অনেক, যেন কোনো প্রহেলিকা চেয়ে আছে তাতে। ফর্সা গালে খোঁচা দাঁড়িয়ে আর হাসিতে বাম গালে পড়া ছোট্ট একটা টোল, সব মিলিয়ে চেহারা কেমন এক বিদেশি ভাব। হাসিটা তার চেহারার সাথে একদম খাপ খাইয়ে মানিয়ে নিয়েছে। মিস্টার কাইমির্জা মনে মনে ভাবলেন, এই ছেলেকে কোনো মেয়ে প্রথম দেখাই নিজের মন দিয়ে বসবে। আচ্ছা তেও যদি এমনটা করে বসে, নিজেকে এমন অদ্ভুত প্রশ্ন করে পর মুহূর্তে সামলেন নিজেকে। কেমন তা তিনি খুব ভালো করে চেনেন, তবুও তো সে তো মেয়ে। নিজেদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে এত সুদর্শন ছেলেকে দেখে যদি প্রেমে পড়ে যায়, তবে তাহলে কি জাংকুকে পেইং গেস্ট হিসেবে রাখবেন না তিনি? কিন্তু পূর্ব পরিচিত সুজানের অনুরোধে সে ফেলতে পারছেন না তিনি। ইস, এ ছিল উভয় সংকট। সকালের অলস সময়টা ঘুমিয়ে কাটাচ্ছে
কিন্তু তার শান্তির ঘুমে এক বালতি জল ঢেলে দিল বোগম। তের অগোচরে চুপি চুপি রুমে প্রবেশ করলো বোগম। টুকটা পা ফেলে তের পাশে এসে দাঁড়ালো সে। অতঃপর তের কানের কাছে স্বাভাবিক যে উচ্চ আওয়াজে বলে উঠলো, আপুই সকাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠো। আচমকা কানের কাছে বোগমের কণ্ঠস্বর শুনে ধরপড়ে উঠে বসলো তে। বিস্মিত চাউনের চারপাশ তাকিয়ে পরিবেশ সম্পর্কে অবগত হলো সে। বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর চট করে পাশ ফিরে বোগমের উদ্দেশ্য গরম চোখে চেয়ে পড়লো। বোগমের বাচ্চা বোগম, তোর সমস্যাটা কি? ছুটির দিনটা তো কি শান্তিতে আমাকে ঘুমাতে দিবি না? বোগম দাঁত খেলিয়ে বলল, না, আমার ঘুম ভেঙে গিয়েছে, তো তোমাকে আর আমি কি করে ঘুমাতে দেই বলো? দাঁড়া কাল্লা বোগম, আজকে তোকে তো আমি বোগম ভোদুর। ডাইনিং এ এসে বসে পেট ও বাটার খাচ্ছে তে খাবার খাওয়ার মাঝে ডাইনিং এ এসে বসলো সুগা। তার চোখে এখনো ঘুমিয়ে শুয়েছে। সুগাকে ডাইনিং এর দিকে তে জিজ্ঞেস করলো, কি সুগা ভাইয়া, আজ মনে হচ্ছে একটু জলদি উঠে পড়লে? সুগা লম্বা একটা হাই ছেড়ে অলস ঘুমিতে বললো, আর বলিস না, বাবুনের চোখ আমাকে ঘুমাতে দিল না। ছুটির দিনে ঘুমটা নষ্ট করে দিল। ওকে যে কিভাবে শিক্ষা দিব বুঝে পাই না। আমিও তাই ভাবছি সুগা ভাইয়া, একে একটা শিক্ষা দিতেই হবে। নিজে তো ঘুমায় না, আবার আমাদেরও ঘুমাতে দেয় না। তাদের কোথার মাঝে হঠাৎ উদয় হলো বোগম। মিস্টার কাইমিয়াজের জন্য নির্দিষ্ট রাখা চেয়ারটা বসলো সে। ফ্লোরা সে পাখাইতে জিজ্ঞেস করলো, আমাকে নিয়ে ডিসকাস করছো মনে হয়? সুগা বিরক্ত করে সামনেতে বোগমের দিকে একবার তাকালো। অতঃপর আচমকা বোগমের মাথায় কাটতে মেরে বললো, বদমাইশ ছেলে, নেক্সট সানডে থেকে তোকে রাতে খাটের সাথে বেঁধে তারপর আমরা ঘুমাবো। এতে করে যদি সানডেটা একটু শান্তিতে কাটাতে পারি। হোয়াট ইজ দিস সুগা ভাই, আমাকে এভাবে মারছো কেন? আমার চুলগুলো নষ্ট করে দিল এটা। খাওয়া শেষ করে তুই সোফায় বসে ফোন চাপছিল। ওরা গেস্ট হাউসের দিকে চোখ চায়। ভগবান, গেস্ট হাউসটা পরিষ্কার করছে নাকি? নতুন পেইং গেস্ট এসেছে। পেইং গেস্টের কথা শুনে একটা ফ্রোজে তাকালো। কবে এসেছে রে? আজকে এসেছে। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, নাম কি রে? জানি না, তবে এতটুকু জানি উনি ছেলে। তো এবার ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। তার অতি উৎসাহী কৌতূহলী ভাবটা নিমেষেই চলে গেল। কারণ পেইং গেস্ট হিসেবে সে একজন মেয়েকে আশা করেছিল। ভেবেছিল নিজের বাড়িতে সার্বক্ষণিক একজন বান্ধবী হিসেবে একটা মেয়েকে পাবে সে। বন্ধ ফ্যাক্টরির ভিতরে খালি একটা জায়গায় পায়ের পর পা তুলে বসে আছে সুগা। তার হাতে লোডেড পিস্তল। তার চোখ মুখে সুপ্ত রাগ, চোখ জোড়া রক্তবর্ণ। তার সামনে আতঙ্কের সময় কাটাচ্ছে সেই যুবকটি, যে দেখে গতকাল উত্তক্ত করেছিল। যুবকটি পুরো শরীর ঘেমে নিয়ে একাকার। প্রাণে ভয়ে তার দু চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে হাত জোর করে সুগার উদ্দেশ্যে বলল, ভাই ভাই মানে ছেড়ে দিন, আমি তো আপনাদের দেশের মানুষ হিসেবে ছেড়ে দিন প্লিজ ভাই। প্রাণ ভিক্ষার চাকতি করে যুবকটির কথাই বললো না সুগা। হিংস্র চাউনি চেয়ে ফিকেল হাসি দিয়ে বলল, তোকে ডিস্টার্ব করার সময় এই দেশের মানুষ কতটা মাথায় আসেনি তোর? ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দেন। আমি বললাম আমি কালকে দেশে ফিরে যাবো। তোর সাথে আর কাজ ছিল না? ওইটা কোথায়? ওই ইটালিয়ান? ও কোথায় আমি জানি না ভাই, আমার ছেড়ে দিন ভাই, আমি দেশ ছেড়ে চলে যাব, মাফ করেন। সুগা যুবকটিকে সপক্ষে কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাতে থাকা পিস্তলটি যুবকের দিকে তাক করলো। আচমকা নিজের দিকে পিস্তল তাক করা দেখে যুবকটি আত্মা শুকিয়ে গেল। ক্ষণিকের জন্য সে যেন বাক শক্তিহীন হয়ে পড়লো। কিছু বুঝে ওঠার পূর্বে তার বুকে পরপর দুটো গুলি বিধিয়ে দিল সুগা। গুলির শব্দে নিস্তব্ধ পরিবেশটা হঠাৎই সরবর হয়ে উঠলো। যুবকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অথবা সুগার ঠোঁটের কোণে ফুটলো দীপ্তির হাসি। যুবকটি রাজবন্ধ ফ্যাক্টরিতে ফেলেই সুগা বেরিয়ে এলো। রাস্তা ফিরে গাড়িতে উঠতে নিল সে, কিন্তু গাড়িতে ওঠার পূর্বেই তার চোখ আটকে গেল অদূর অবস্থিত কাঁচারালে থাকার সাহিত্য একটি শরীরের ওপর। সুগা আচমকা পড়ায়। এই জনমানবহীন শূন্য এলাকায় এভাবে কাউকে শুয়ে থাকতে দেখে কিঞ্চিত বিস্মিত হলো সে। ক্ষণিকের চিন্তা ভাবনা শেষে কৌতূহল বশত সে এগিয়ে গেল সেদিকে। গিয়ে দেখলে এটা কোনো মানুষ নয়, এটি লাশ। এবং লাশটা অন্য কারণ নয়, ইটালিয়ান যুবকের মৃত অবস্থা থেকে বিস্ময় সুগার চোখ জোড়া বড় হয়ে গেল। টিক টক টিক টক টিক টক। লক্ষ্য দিকে আরো এক ধাপ এগিয়ে আরেকটি শুভ দিনের সূচনা হলো। যে কাজ দিয়েছিলাম ওইটা করেছো? মিস্টার কাইমিয়ার রহস্যময় হাসি দিল। আজ ভীষণ দেরি করে ফেলেছে তে। সেখানে সকাল 9টায় ভার্সিটিতে পৌঁছানোর কথা, সেখানে আজ বেজে গেছে 9:05। তে দ্রুত হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিল। আমো ও আমো, নাস্তা দাও, আজকে অনেক লেট হয়ে গিয়েছে। সে কখন থেকে ডাকছে তোকে, কিন্তু তোর ঘুম ভাঙার নাম গন্ধই নেই। লেট তো হবেই। শুভ ভাইয়া কোথায় আমো? ফিরে গিয়েছে?
হ্যাঁ, তোর আসা কয়েক সেকেন্ড আগে বাড়ি থেকে বেরিয়েছে ও। গ্যারেজে থাকতে পারে। তুই মায়ের কথার প্রতি উত্তর করলো না। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। এক প্রকার দৌড়ে ব্যাকয়ার্ডে চলে এলো সে। কিন্তু গ্যারেজে ঢোকা পড়বে অসাবধানতাবশত পায়ে সাথে পা হোঁচটকে মুখ থুবড়ে পড়তে নিল সে। তবে এর পূর্বেই চাঙ্কুকের হাত ধরে নিল। ফলস্বরূপ এক যাতে মুখ থুবড়ে পড়া হতে বেঁচে গেল সে। ঘটনাতে একদিকে যেমন ভয় পেল, ঠিক তেমনি চাঙ্কুকে দেখে কিঞ্চিত চমকে উঠল। সাবধানে মিশতে, ট্রেন ছুটে যাচ্ছেন আপনার। চাঙ্কুকের স্বাভাবিক সুরের উক্তি পেয়েও তে ঈষৎ অপমানিত বোধ করলো। তৎক্ষণাৎ চাঙ্কুকের হাত থেকে নিজের হাত সরিয়ে নিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। চাঙ্কুক ঘাড় ঘুরিয়ে হেসে নিল। বিড়বিড় করে বলল, এই ভাবনাতেই তো কাজ। কি বললেন? কিচ্ছু না, আপনাকে সাবধানে চলতে বলছি, এই আর কি। তে প্রত্যুত্তর করলো না। ফুরকুসকে কিছুক্ষণ চাঙ্কুকের দিকে চেয়ে রইল। আজকে ফরমাল স্যুটে চাঙ্কুকে দারুণ লাগছে। সাদা শার্ট, কালো ব্লাউজার, কালো প্যান্ট, তাকে কোনো অফিসের সিওর নেওয়া লাগছে। অথচ এখানে সে অফিসের মামুনি এক কর্মকর্তা। তো নিমিষের জন্য চাঙ্কুকের চোখের দিকে তাকালো। সে এই ভেবে অবাক হলো, দুই শাখাতেই মানুষটি কী করে নিজের চোখের গভীরতা তাকে আটক করেছে। অদ্ভুত। এই মানুষটার চোখের দিকে কিছুক্ষণ তাকালো, কেমন যেন পয়লিকা নেয় মনে হয় সব কিছু। কোনো পয়লিকা। তোর চোখের গভীরতা অনেক, যেন এই চোখে হারিয়ে পার করে দেওয়া যায় শত শত বছর। সুগা গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বের হতেই তে জাঙ্কুকে একসাথে দেখে সে কিছুটা অবাক হলো। এরা দুজন একসাথে কি করছে? কি রে পুতুল, তুই এখনো বের হসনি? ভার্সিটিতে যাবি কখন? তে চোখেতে সুগার দিকে তাকালো। অতবার এক পলক জাঙ্গুর দিকে চেয়ে সুগাকে বললো, আসলে সুগা ভাইয়া, আজকে ঘুম ভাঙতে দেরি হয়েছে, দিদি ক্লাসে যেতে পারিনি গো। বাট পরে ক্লাসটা ধরতে চাই। আমাকে ভার্সিটিতে ড্রপ করে দাও না সুগা ভাইয়া। আসাই। বিনা বাক্যে ফোন সিটে বসে পড়ল। চাঙ্কুক সেদিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। তার এই চাউনি সুগার দৃষ্টি অগোচর হলো না। সুগা ভুরু উঠে চাঙ্কুকে জিজ্ঞেস করলো, তোমার নাম চাঙ্কুক রাইট? সি। তুমি অফিসের জন্য বের হচ্ছ না? গাড়িতে বসো, ড্রপ করে দিচ্ছি। চাঙ্কুক যেন এটা চাইছিল। সে ভদ্রতা সূচক হাসি দিয়ে গাড়িতে বসে পড়ল। চাঙ্কুকের এমন আচরণে তে সুগা ভীষণ অবাক হলো। তেয়ারলিসা পাশাপাশি হাঁটছে। হঠাৎ পিছন থেকে, হেই প্রিটি লেডি। আচমকা পুরুষের কণ্ঠ শুনে চমকে উঠল তে। মূল জায়গা হতে সিটকে দু কদম দূরে সরিল সে। তৎক্ষণাৎ পেছনে তাকিয়ে দেখে ঠোঁটের করে স্নিগ্ধ হাসি নিয়ে চাঙ্কুক দাঁড়িয়ে আছে। সমস্যা কি আপনার? এভাবে পিছন থেকে আমাকে ডাকার মানে কি? আমি তো আপনাকে বলিনি। আমি লিসাকে বলেছি। এই বলে চাঙ্কুক লিসার দিকে নিচে হাত বাড়ালো। পরিস্থিতির সম্পর্কে অবগত লিসা, তবে চাঙ্কুকের হাত বাড়ানো দেখে সে জোরপূর্বক হেসে নিজের হাত চাঙ্কুকের হাতে রাখলো। অতবার চাঙ্কুক লিসার হাতের দিকে আলতো করে চুমু খেয়ে ভদ্রতার সূচক কণ্ঠে বলল, আমার সামনে এই প্রিটি লেডি থাকতে আমি অন্য কাউকে দেখবো কেন? চাঙ্কুকের এহেন কথায় অবমানে থতমতে খেয়ে গেল তের মুখশ্রী। সে তীক্ষ্ণ চাউনিতে চাঙ্কুকের দিকে চাইল। চাউনি এমন সে এখনই বোধহয় চোখের আগুনতে চাঙ্কুককে ঝলসে দিবে। চাঙ্কুক অবশ্য তেজ চাহনি লক্ষ্য করলো, কিন্তু সরাসরি এই চাহনি অপেক্ষা করে বলল, মিসকে, আপনার এমন কেন মনে হলো যে আমি আপনাকে প্রিটি লেডি বলছি? নিজে প্রিটি মনে করেন বুঝি? চাঙ্কুকের কাজ চড়ানো কথা বার্তাতে খেপে উঠল। তৎক্ষণাৎ প্রতিবাদী বালিকা ন্যায় বলল, অবশ্যই প্রিটি মনে করি নিজেকে। হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ দ্যাট? চাঙ্কুক বাপ কাঁধে মুখ লুকিয়ে হেসে ফেলে বলল, আপনার কনফিডেন্স লেভেলটা দারুণ মিসকে। কিপ ইট আপ। ইনি আপনাকে বলতে হবে না মিস্টার জিওন। চাঙ্কুক প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হেসে বিড়বিড় করে কিছু বলল। কিন্তু পার্শ্ববর্তী পরিবেশের কোলাহলে তের কানে তা এলো না, এবং সে এই বিষয়ে আর মাথা ঘামালো না। এদিকে লিসা পহেলা হতেই বিক্ষোভ বলে দাঁড়িয়ে আছে। তে চাঙ্কুকের মাঝে বাংলা ভাষা চলমান কথোপকথন পুরোটাই তার মাথার উপর দিয়ে চলে গেল। সে চেহারায় অদ্ভুত অভিব্যক্তি ফুটে তুলে তেকে জিজ্ঞেস করলো, তোমার কি নিয়ে কথা বলছো? তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারিনি। এই ভাষা তোমার সময়ের প্রয়োজন লিসা। কি বলেছ ঝংকুক? রাইট। লিসার মুখে নিজের নামে বিকৃত উচ্চারণ শুনে জাঙ্কুকের মুখ ছোট হয়ে এলো। এদিকে ফিক করে হেসে ফেলল। এ পর্যায়ে জাঙ্কুক বেশ অপমানিত বোধ করলো। লিসাকে নিজের নামের সঠিক উচ্চারণ শেখাতে ভেঙে ভেঙে নিজের নামটা বলল। ক্ষণিকের মাঝে লিসা জাঙ্কুকের নামের সঠিক উচ্চারণ বলল। জাঙ্কুক মুচকি যেতে লিসাকে প্রস্তাব দিয়ে বলল, হে লেডিস, would you have a controller right with me? লিসা মুচকি হেসে সম্মতি প্রদান করলো। ইস হ্যান্ডসাম, why not? লিসা রাজি হতে চাঙ্কুক সরাসরি তের দিকে তাকালো, সম্মতি পাবার আশায়। তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো, যার অর্থে সে রাজি নয়। কিন্তু লিসা তাকে অনুরোধ করলো,
কয়েকবার বলাতে রাজি হয়ে যেতেই জাঙ্গুর ঠোঁটের কোণে প্রচন্ড হাসি ফুটল। তেলিসা নিজেদের মতো আলাপ আলোচনায় ব্যস্ত, এদিকে জাঙ্গুক ব্যস্ত নিজস্ব কাছে। দেখে দেখতে দুই নয়ন ভরে দেখতে মেয়েটা দারুণ সুন্দর, কেমন যেন অদ্ভুত ভালো লাগা সুন্দর। প্রথম দেখাতেই জাঙ্গুকের সকল আকর্ষণের বিষয়বস্তু হয়ে আসে দেশ স্মৃত মায়াবী চেহারা, টানা নেত্র যুগলে মায়ের সহিত মুখশ্রীতে চিহ্নতা মেয়েটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। কি স্নিগ্ধময়ী নারী সে, স্নিগ্ধময়ী, আমার স্নিগ্ধময়ী। সুগা, খোঁজখবর নেওয়া শেষ? রিডিং রুমের আলোকিত পরিবেশে রাজীব গোছিয়ে চেয়ারে বসে কমকমে কণ্ঠে জিজ্ঞেস করেন মিস্টার কাইমিৎসা। সুগা গভীর কণ্ঠে বলল, জাঙ্গুক ক্লিনসি পেয়েছে খালুজান। অন্তত আমরা যে খোঁজখবর নিয়েছি সে ভিত্তিতে তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে সুগা। যেহেতু তুমি ওকে পজিটিভ বলছো, সেহেতু আমিও সেদিকে যাচ্ছি। জি খালুজান, আমার মনে হয় ছেলেটা যথেষ্ট ভালো, চেহারাতে খুব ভদ্র মনে হয়। মিস্টার কাইমিৎসা তাচ্ছিল্য হাসি দিয়ে বললেন, কারো চেহারায় ভদ্র লেখা থাকলে কি সে ভদ্র হয়ে যায়? যেমন আমাকে দেখো, ভদ্র মনে হলো কি আমি আদৌ ভদ্র? এই বলে মিস্টার কাইমিৎসা অট্ট হাসিতে ফেটে পড়লেন। সাথে যোগ দিল সুগা।